চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্য সংকট দেখা দেওয়ায় বিদেশে কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি কর্মী সৌদি আরবে গেলেও ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। চলতি মার্চ মাসের প্রথম 10 দিনে গত বছরের একই সময়ের তুলনায় বিদেশে যেতে ছাড়পত্র নেওয়া কমেছে প্রায় 50%। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তথ্য অনুযায়ী কর্মী পাঠানোর তালিকায় 168টি দেশের নাম থাকলেও গত বছর বাংলাদেশ থেকে কর্মীরা 141টি দেশে গেছেন। 2025 সালে মোট 11,30,757 জন কর্মী বিদেশে গেছেন, এর মধ্যে 67% গেছেন সৌদি আরবে। বিকল্প বাজার তৈরি করা না গেলে অবৈধ অভিবাসন ও মানব পাচারের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 ক্রু নিহত। ইরানে ইসরায়েলি হামলার মধ্যে ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে থাকা 6 জন ক্রুর সবাই নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শত্রু বা মিত্রপক্ষের গুলিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি। অবিরাম বোমাবর্ষণের মধ্যে তেহরানে আতঙ্কের জীবন। তেহরানবাসীর জীবন এখন কেমন কাটছে তা উঠে এসেছে ইরানের সাবেক রাজবন্দী ইলাহির লেখায়। গতকাল তেহরান ডায়েরি শিরোনামে এই লেখাটি দ্য গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে। 12ই মার্চ বৃহস্পতিবার ভোর 5টায় ভয়াল একটি দিন কাটানোর পর ঘুম আসার মুহূর্তে একটি ফোন আসে। ছোট বোন কান্নার দমকে কথা বলতে না পারায় লেখকের হৃদয় ভেঙে যায়। নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার কথা ভাবছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা এই দলটি সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে নিজেদের পুনরায় সংগঠিত করতে চায়। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনেও অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। কৃষকের 56 টাকা কেজির পটল খুচরায় 100 টাকা। বগুড়া থেকে ঢাকা, হাতবদল ও চাঁদায় বাড়ছে সবজির দাম। যশোরের বাড়িনগর থেকে ঢাকায় সবজি এসে পৌঁছানো পর্যন্ত দাম বৃদ্ধির এই চিত্র দেখা গেছে। কৃষকের কাছ থেকে 56 টাকা কেজি দরে কেনা পটল ঢাকায় এসে 100 টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। যশোরের বাড়িনগর পাইকারি মোকামে কৃষকেরা 56 টাকা কেজি দরে পটল বিক্রি করেছেন। ব্যাপারী, ফড়িয়া ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে অন্তত 5বার হাতবদল হয়ে সেই পটল পৌঁছাচ্ছে ঢাকার ক্রেতাদের কাছে। প্রতিবার হাতবদলে দাম বাড়ছে 8 থেকে 10 টাকা। আনোয়ার পারভেজ, বগুড়া থেকে জানান, ক্ষেত থেকে সবজি তুলে বিক্রির জন্য কৃষক যে হাটে নেন, সেখান থেকেই শুরু হয় কৃষিপণ্যের নামে বেনামে টাকা আদায়। এরপর ভোক্তা পর্যন্ত সেই সবজি পৌঁছাতে বারবার হাতবদল হয় আর ধাপে ধাপে বাড়ে দাম। পরিবহন খরচের পাশাপাশি যাত্রাপথে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের চাঁদাবাজি ও পৌরসভার ইজারাদারের চাঁদার টাকাও যুক্ত হয় পণ্যের দামে। বগুড়ার মহাস্থান হাটে পাইকারি পর্যায়ে 1 কেজি শিম বিক্রি করে কৃষক পেয়েছেন 5 টাকা। মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন। গতকাল জুমার নামাজের পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। এই সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং কর্তব্যরত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সংসদে আমার ভূমিকা আম্পায়ারের মতো। জাতীয় সংসদ পরিচালনায় নিজের ভূমিকা ক্রিকেট খেলার আম্পায়ারের মতো নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। স্পিকার জানান, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য তিনি দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা মহান স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্পিকার আরও জানান, বিরোধী দল সংসদে যথেষ্ট সুযোগ পাবে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। জুনের মধ্যে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। আগামী 7 এপ্রিল থেকে এই বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং শুরু হবে। প্রকল্পের একটি ইউনিট আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে এই তথ্য জানান। জ্বালানি সংকট সমাধানে দ্রুত উৎপাদনে যাওয়া এখন অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন। বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত করার বিষয়টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বেড়িবাঁধের জায়গা আবার দখল করছে ঢাকা বোট ক্লাব। গত বছরের মে মাসে উচ্ছেদ করা হলেও নির্বাচনের পর ঢাকা বেড়িবাঁধের জায়গা আবারও দখল করেছে ঢাকা বোট ক্লাব। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় 10.73 একর জমি উদ্ধার করলেও 8 মাসের মাথায় সেখানে নতুন করে ফটক ও 400 ফুট দীর্ঘ সড়ক নির্মাণ করা হয়েছে।
পাউবো বলছে নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবে। রাজধানীর উত্তরা 18 নম্বর সেক্টর সংলগ্ন পঞ্চবটি এলাকায় তুরাগ নদ ঘেঁষে এই ঢাকা বোট ক্লাব অবস্থিত। পাউবোর নথিতে বলা হয়েছে বোট ক্লাব কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10.73 একর দখল করেছে। 2017 সালের 6 জুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 55% জায়গা বরাদ্দ দেয় সরকার। 2023 সালের অক্টোবরে রাজকীয় ভবন নির্মাণের জন্য অনাপত্তিপত্র দিতে পাউবোকে চিঠি দেয়। তবে পাউবো জানায় প্রস্তাবিত জায়গাটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশ হওয়ায় বহুতল ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। পাউবোর তথ্য অনুযায়ী 32 কিলোমিটারের ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ছোট বড় 1060টি অবৈধ স্থাপনা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির ফলে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব, দেশীয় শিল্প এবং কৌশলগত স্বায়ত্তশাসনের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির শঙ্কা রয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি মূল্যে গম, উড়োজাহাজ ও এলএনজি কিনতে হবে, যা কাতার, ভারত বা ইউক্রেনের মতো উৎস থেকে আরও সাশ্রয়ী মূল্যে কেনা সম্ভব ছিল। রাজধানীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এসব বিষয় উঠে এসেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্র 4,500-এর বেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে। এর ফলে বাংলাদেশ প্রায় 1,327 কোটি টাকা কাস্টমস রাজস্ব হারাবে। কিছু পাম্পে তেল নেই, কিছু পাম্পে ভিড় কম। রাজধানীতে গত এক সপ্তাহ ধরে জ্বালানি তেলের জন্য যে ভিড় দেখা যাচ্ছিল, গত 2 দিনে তা অনেকটাই কমে গেছে। কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে জ্বালানি তেলের জন্য ভিড় কিছুটা কম, তবে বেশ কয়েকটি পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকতে দেখা গেছে। রাজধানীর মালিবাগ, হাজীপাড়া, পরিবাগ ও দৈনিক বাংলা মোড়ের পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে পরিবাগের মেঘনা মডেল সার্ভিসিং সেন্টার ও মৎস্য ভবন মোড়ের রমনা ফিলিং স্টেশনে তেল বিক্রি হচ্ছে, তবে ভিড় তুলনামূলকভাবে কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধুচন্দ্রিমা শেষ করে দ্রুত দেশে শৃঙ্খলা ফেরান। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা সরকারকে মধুচন্দ্রিমা শেষ করে দ্রুত দেশের আইনশৃঙ্খলা ফেরানোর আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, বসে থাকার সময় নেই, যুদ্ধে নামতে হবে। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন তারা দেখতে চান। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিবাদ শীর্ষক মানববন্ধনে সংখ্যালঘু নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু ঐক্যমোচাভুক্ত সংগঠনগুলো যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধর্ষণ, হত্যাসহ মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এবং অত্যাচার নিপীড়নের ঘটনায় বিচারের দাবি জানানো হয়। ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু কি পাকিস্তান? ইরানের পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু পাকিস্তান হতে পারে কিনা, সেই বিষয়ে আলোচনা চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিলিত আগ্রাসনের মুখে ইরানের যুদ্ধের ক্ষমতা কমে আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কোনো দেশ হতে পারে কিনা, বিশেষ করে পাকিস্তানকে ঘিরে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা কতটা বাস্তবসম্মত। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, জায়নবাদীদের লক্ষ্য পাকিস্তানকে একটি অনুগত রাষ্ট্রে পরিণত করা। তিনি আরও বলেন, ইরানে সফল হওয়ার পর ইসরায়েল, ভারত ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে সেটি বাস্তবায়ন করতে চাইবে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব মিলে যে সামরিক জোট গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে, তা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হতে পারে। নিরঙ্কুশ জয় পেল বালেন্দ্রর দল। নেপালের সাধারণ নির্বাচনের অ্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 275 আসন বিশিষ্ট নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে আরএসপি এককভাবে 182টি আসন নিশ্চিত করেছে। গত 6 দশকের বেশি সময়ের মধ্যে নেপালের রাজনৈতিক ইতিহাসে কোনো দলের জন্য এটি সবচেয়ে বড় জয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সরাসরি নির্বাচনে 125টি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে 57টি আসন পেয়েছে। নেপালি কংগ্রেস 38টি আসন পেয়ে দ্বিতীয় এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল 25টি আসনে জিতে তৃতীয় স্থানে রয়েছে। কংগ্রেস ও ইউএমএল প্রধানদের পদত্যাগের দাবি উঠেছে। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া চীনের বিতণ্ডা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘে রাশিয়া ও চীনের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানবিরোধী আলোচনা আটকে দেওয়ার চেষ্টা করে রাশিয়া ও চীন। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালৎস অভিযোগ করেছেন, মস্কো ও বেইজিং তেহরানকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে উন্মাদনা ছড়ানোর অভিযোগ তুলেছেন। চীনের প্রতিনিধি ফু কং যুক্তরাষ্ট্রকে এই সংকটের উস্কানিদাতা হিসেবে অভিহিত করেছেন। ইরান আত্মসমর্পণ করতে চলেছে, দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 নেতাদের ভার্চুয়াল বৈঠকে তিনি কথা বলেন। সংবাদমাধ্যম এক্সিওস গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেছেন, ইরান এখন আত্মসমর্পণের জন্য প্রস্তুত, তবে তাদের নেতা কে তা কেউ জানে না।
ইরানের পক্ষ থেকে অবশ্য আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির চেষ্টার কথা বারবার নাকচ করা হয়েছে। ইরানে গত 28শে ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আফগানিস্তানে বিমান হামলা, পাকিস্তানের 6 জন নিহত। আফগানিস্তানের কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কান্দাহার বিমানবন্দরের কাছে একটি জ্বালানি তেলের ডিপোতে এই হামলা চালানো হয়। হামলায় শিশুসহ 6 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। জ্বালানি তেলের ওই ডিপো থেকে বেসরকারি উড়োজাহাজে তেল সরবরাহ করা হতো বলে জানা যায়। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত মাসেও পাকিস্তান ও আফগানিস্তান সংঘাতে জড়িয়েছিল। তেল সংকটে পরিবহন ব্যয় বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি তেলের সংকটে পরিবহন ব্যবসায়ীরা ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বাড়িয়েছেন, যার ফলে পণ্য পরিবহন খরচ বেড়েছে। এতে পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বগুড়া থেকে দূরের বিভিন্ন গন্তব্যে শাকসবজি পরিবহনের প্রতি ট্রাকের ভাড়া 10,000 টাকা পর্যন্ত বেড়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা অথবা ঢাকা থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়ায় খরচ বেড়েছে 5 থেকে 6,000 টাকা। জ্বালানি সংকট মোকাবিলায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কমানো হয়েছে। দেশে অপরিশোধিত তেলের মজুদ কত? চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে বর্তমানে প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল মজুদ রয়েছে। এই মজুদ দিয়ে আরও 20 থেকে 22 দিন উৎপাদন চালানো সম্ভব। তবে নির্ধারিত সময়ে নতুন চালান না এলে উৎপাদন ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিপিসি সূত্র জানিয়েছে, সৌদি আরবের রাশতানুরা টার্মিনাল থেকে তেল আনতে গিয়ে একটি জাহাজ আটকে যাওয়ায় এই অনিশ্চয়তা বেড়েছে। বিআরটি ও অবৈধ বাজার নিয়ে শঙ্কা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গলার কাটা হয়ে উঠেছে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প, যা মহাসড়কটিকে সংকুচিত করেছে। সড়কের পাশে অবৈধ বাজার এবং রাস্তায় গাড়ি পার্কিংয়ের কারণে যানজট আরও বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কিছু পদক্ষেপ নিচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ 1 যুগের বেশি সময়ও শেষ হয়নি। স্থানীয়রা বলছেন, টঙ্গী, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি লেনের কারণে সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় প্রায়ই যানজট লেগে থাকে। গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত প্রায় 12 কিলোমিটারে বিআরটি প্রকল্পের কাজ 1.5 বছর ধরে বন্ধ রয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস.এম. আশরাফুল আলম জানিয়েছেন, ঈদ সামনে রেখে যানজট নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। টঙ্গী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা হবে। মহাসড়কে অবৈধ পার্কিং ও শৃঙ্খলাবহির্ভূত যান চলাচল বন্ধে অভিযান চালানো হবে।